কেউ যদি শোনেন বা দেখেন, কেউ যদি অনুগ্রহ করে আমায় বলেন আমার পরিচিতদের মধ্যে কেউ সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা, বড় উপকার হয় আমার। কেউ যদি একজন বলেন সাউন্ড ঠিক মতো যাচ্ছে কিনা, সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা, কেউ যদি বলেন সৌমি সাউন্ডটা যদি বলতে পারো ঠিক আছে কি সৌমি, সাউন্ড ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই লাইভটি আমি করছি, এটা খুব জরুরি। এই জন্য জরুরি যে এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, মানে আমার অন্তত অনেক কিছু জড়িয়ে আছে, আর কার কি জড়িয়ে আছে আমি ঠিক জানি না। এই আর যেটা পড়বো সেটা আমাকে, মানে আমি ফোন থেকে পড়ে শোনাবো, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন বন্ধুবর পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য, তিনি পাঠিয়েছেন। তিনি পাঠিয়েছেন বলছেন শরদিয়া অনিন্দ্যবাবুর লেখা একটা লেখা পাঠাচ্ছি আপনাকে। শরৎ শিল্পী অনিন্দ্যবাবু, তার একটা লেখা উনি আমায় পাঠিয়েছেন, এইভাবে পাঠিয়েছেন। আমি জানি না কে, আমার বয়স হয়ে গিয়ে আমার অনেক কিছু গোলমালও হয়ে গেছে, আমার নাম মনে পড়ে না, কিছু মনে করবেন না। আমি যেভাবে পেয়েছি সেই লেখাটা এইভাবে পড়ছি, এটা একটু জরুরি, আপনারা যদি অনুগ্রহ করে শোনেন। শিশির কণা ধর চৌধুরী চলে গেলেন। কে ছিলেন শিশির কণা ধর চৌধুরী, কজন জানেন? শিশির কণা ধর চৌধুরী আমার ছাত্র জীবনে, আমার কৈশোরে তার বাজনা, কৈশোরের প্রান্তে গিয়ে তার বাজনা প্রথম শুনেছি কনসার্টে। তিনি বেহালা বাজাতেন। তখন আমরা জানতে পেরেছিলাম তিনি, আচ্ছা আমি না পণ্ডিত, ওস্তাদ, বিদুষী এইসব কথাগুলো বলছি না, কারণ এখন মায়ের পেটের থেকেই সবাই পণ্ডিত, সবাই ওস্তাদ, সবাই বিদুষী, কাজে আমি ওই কথাগুলো আর বলছি না। ভিজি যোগ সাহেবের ছাত্রী তিনি। মনে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তার বাজনা শুনেছিলাম, চমৎকৃত হয়েছিলাম আমরা। তার কাছে গিয়েছিলাম আমরা কয়েকজন ছাত্রছাত্রী বন্ধু। তা তিনি খুব শান্ত একটি মানুষ, খুব শান্ত। তিনি আমাদের প্রণাম গ্রহণ করলেন, ভারী শান্ত। তার এক ছাত্রী ছিলেন আমাদের সহপাঠিনী। তা শিশিরকণা খবর অনেক দিন পাইনি, মাঝে একবার শিশিরকণা ধর চৌধুরীর বাজানো পলাশ কাফি রাগটা শুনেছিলাম। পলাশ কাফিটা আমি যতদূর শুনেছি ওটা আলী আকবর খান সাহেবের সৃষ্টি, এবং ভীম পলশ্রী আর কাফি মিলিয়ে করা। সেইটি শিশিরকণা বাজিয়েছেন, এরকম একটি রেকর্ডিং শুনেছিলাম। এছাড়া শিশিরকণা ধর চৌধুরীর নাম আর বিশেষ শুনতে পাইনি। বন্ধুরা, এবারে লেখাটি আমায় খবর দিলেন একজন, এবং আমি কিছু কাল হলো, আমি তো রাগ সঙ্গীত চর্চা করেছি, মানে আমার নামের আগে কোনো উপাধি টুপাধি নেই, কিন্তু আমি হিন্দুস্তানি খেয়াল আমি শিখেছি, কিঞ্চিত শিখেছি। কেমন সত্যি বলতে ভালো মতোই শিখেছি, কিন্তু আমাদের সময়, মানে আমার গুরু এবং আমার বাবা বিশেষ করে সুধীন্দ্রনাথ, তিনি ভয়ঙ্কর কঠোর মানুষ ছিলেন। তিনি বলেছিলেন 40 বছর বয়স হবার আগে আসলে খেয়াল গাওয়া চলবে না। আমি খেয়াল গাইতে পারিনি, একটা সময়ের পর আমি আর শিখতেও পারিনি। তার কারণ, যে ভাষায় আমায় শিখতে হতো খেয়ালটা, আমি না ওই ভাষাটাকে নিতে পারছিলাম না। এরি আলি, মানে সোজা কথায় আমি ওই ভাষাটা, যে ভাষায় আমায় হিন্দুস্তানি খেয়াল গাইতে হতো, আমি ওটা নিতে পারছিলাম না। তার কোনো মানে বুঝতাম না। তার স্বর বিস্তার করতে গেলে আমার অসুবিধে হতো। সোজা কথায় আমার একটা ভেতরে আমি ঠিকই করেছিলাম, বাংলায় যদি আমি খেয়াল রচনা করতে পারি এবং গাইতে পারি তো আমি গাইব, নয়তো আমি গাইব না। কাজে আমার দীর্ঘ তালিম সত্ত্বেও আমি কিন্তু খেয়াল আর গাইনি।
মানে কখনো সেভাবে মানে হিন্দুস্তানি খেয়াল ওই ভাষাগুলিতে হিন্দি, ঠেট, ব্রজবুলি আর কি আমি জানি না, এইসব ভাষায় এবং ডায়ালেক্টে আমার পোষাতো না। ওই আওয়াজ এবং ওই ওই অর্থ, ওই কথাবার্তা আমার পোষায়নি, সোজা কথা। আমি নিজে রচনা করে তবে গাইব এই সংকল্প করেছিলাম, এবং সেইটা কিঞ্চিত আমি রক্ষা করতে পারছি এখন। সে কে সেটাকে মানলেন কি মানলেন না আমাকে যা আসে না। আমি একটা রাগ তৈরি করছিলাম, এবং সেই রাগটা আমি সরস্বতী রাগটাকে কেন্দ্র করে আরও কিছু স্বর এদিক ওদিক করে আমি একটা রাগ তৈরি করছিলাম। এ ব্যাপারে একে আমি সঙ্গীতাচার্য বলবো। সঙ্গীতাচার্য পান্নালাল ঘোষের একটা কথা আমি পড়েছিলাম ইন্টারনেটে, তার একটা উক্তি। তিনি বলেছিলেন তার গুরু সঙ্গীতাচার্য আলাউদ্দিন খান সাহেব তাকে বলেছিলেন যে তুমি পরিচিত রাগে, তোমার জানা রাগের থেকে একটা স্বর কখনো সরিয়ে নিলে, কখনো আর একটা স্বর তার সঙ্গে যোগ করলে, করে দেখো তো কিছু দাঁড়ায় কিনা, দেখবে হয়তো একটা নতুন রাগ পেয়ে গেলে। তো এইভাবে পান্নালাল ঘোষ তৈরি করেছেন তার নূপুর ধ্বনি, তৈরি করেছেন কুমারী, তৈরি করেছেন যে বোধহয় কুমারী, আর্ট আছে পলাশ, দেখছেন নামটা বললাম, ওই ধরনের কি রাগ চিন্ময় লাহিড়ী তৈরি করেছেন রজনী কল্যাণ নাম দিয়ে। সা গা মা পা ধা নি ধা পা মা গা রে সা নি সা গা মা পা, এইরকম। তা বোধহয় মনে পড়ছে না, আমার মার্জনা করবেন। চন্দ্রমৌলি, দীপাবলি, বুড়ো মাথা, চন্দ্রমৌলি, দীপাবলি, এই সব রাগগুলোই এইভাবেই তৈরি করেছিলেন পান্নালাল ঘোষ। তা আমি তার এই কথাটাতে অনুপ্রাণিত হয়ে আমিও একটু একটু করে কিছু রাগ সৃষ্টি করেছি। এটার মধ্যে ভীষণ মহত্ব কিছু নেই। আমি যে সুর করেছি, যারা সুর করতে পারেন, এবং আমি সুরকার হিসেবে মোটামুটি একটা জায়গা আমার ধারণা আমার নিজের কাছে আছে। আপনাদের কাছে কি আছে ঠিক বলতে পারবো না বন্ধুরা, কিন্তু সুর করা, ওই সিরিয়াসলি যারা সুর করেন তাদের পক্ষে একটা রাগ সৃষ্টি করা খুব শক্ত কাজ কিন্তু নয়। কেমন? সেটা কিছু সিস্টেম আছে, কিছু মেথোডোলজি আছে, সেইটা পালন করতে হয়, কিছু নিয়ম আছে। তা আমি একটা নতুন রাগ সৃষ্টি করছিলাম এবং করলাম, এবং আমার বান্ধবী শ্রীমতী স্বপ্না মণ্ডল, যিনি অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে যুক্ত ছিলেন, তার অল ইন্ডিয়া রেডিওর স্টেশন ডাইরেক্টর হয়েছেন একাধিক স্টেশনে, যিনি হিন্দুস্তানি রাগ সঙ্গীতের সঙ্গে যথেষ্ট পরিচিত, তালিমও পেয়েছিলেন, এবং যিনি কর্ণাটিক সঙ্গীতেও মাথা ঘামান এবং তার নানান বইপত্র ঘেঁটে তিনি দেখেন, আমায় সাহায্য করেন। এই একটা রাগ বা একটা স্কেল, সেটা কোন মেল কর্তায় পড়ছে, মানে কোন, যাকে আমরা বাংলায় বলি ঠাট বা মেল, সেটাতে পড়ছে, এবং তার সেটাকে একটা জন্য রাগ, অর্থাৎ একটি বিশেষ মেলকর্তা থেকে কি ওই রাগটির উৎপত্তি হয়েছে, তখন উনি আমায় সেখানে সেটা বুঝতে সাহায্য করেন। এইভাবে তিনি আমায় নানান সময় একাধিক রাগ, উনি আমায় বলেছেন এইটা নেই, তুমি যেভাবে করছো সেইভাবে এই স্কেলটা কিন্তু নেই। তা এইবারেও যখন আমি রাগটি করলাম, আমি ভেবেইছি আমি রাগটি করবো, আমি নাম দেব শিশির কণা, অন্তত এইভাবে একটা কিছু থাক, শিশির কণা ধর চৌধুরীর নামে একটা কিছু থাক, আমার মতো একটা সাধারণ লোকের তৈরি করা। আর আশপাশে মহান পণ্ডিত এবং ওস্তাদরা সব ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও তো সময় নেই। তা আমায় স্বপ্না বললেন যে তুমি যেভাবে ভেবেছ ওটা কিন্তু কোনো জন্য রাগ নেই, অর্থাৎ আমি ভেবেছিলাম সা রে মা পা, এই সরস্বতীর মতো যা ধা নি ধা সা রে মা পা নি ধা সা, এই হচ্ছে সরস্বতী রাগটির আরোহণ। সা রে মা পা, আমি গেছি ধা নি সা, রে শুদ্ধ রে, তীব্র মধ্যম পঞ্চম, শুদ্ধ ধা, শুদ্ধ নি সা, ফেরার পথে সা কোমল নি, শুদ্ধ দা পা, শুদ্ধ মা, শুদ্ধ রে সা রে মা পা নি দা সা নি দা পা মা রে সা রে মা পা, এই আমি স্কেলটা মোটামুটি তৈরি করলাম এবং বললাম ইট মেক্স সেন্স, এটা কিন্তু একটা অর্থপূর্ণ কিছু হতে পারে।
সারে নি সারে মা পা রে মা বাধা নি সারে সা নি ধা পা মা রে সা নি সা নি ধা নি ধা নি সা। আমি এখনো অক্ষ করিনি। আর আমি এই করোনার সময় থেকে, পুরো করোনার যুগে সেতার শিল্পী, আমাদের বাংলার সেতার শিল্পী পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য, তিনি আমার বন্ধু হয়ে উঠেছেন এবং আমাদের মধ্যে রাগের লেনদেন হয়, বাজনার এবং গানের লেনদেন হয়। তিনি কিছু বাজালে আমায় পাঠান হোয়াটসঅ্যাপ করে, আমি কিছু গাইলে আমি তাকে, এগুলো কিন্তু সবই রাগ সঙ্গীতের মামলা, তাকে পাঠাই। ফলে আমি এই এবং তিনি আশ্চর্য ঔদার্যের সঙ্গে আমার প্রতিটি চেষ্টাকে তিনি স্বাগত জানান এবং প্রতিটি রাগ, আমার তৈরি যে কটা রাগ, সব কটা তিনি সম্পূর্ণ তিনি মক্ষ করতে চেষ্টা করেছেন, মক্ষ করেছেন, আমার চেয়ে অনেক ভালো মক্ষ করেছেন। আমি বরং আমার অন্য জায়গায় চলে যাই, তিনি কিন্তু লেগে থেকে লেগেছেন। এইভাবে তিনি আমার তৈরি মমতা রাগটি, তারপরে মৃন্ময়ী, প্রতিমা, মধুযামিনী ইত্যাদি নানান রাগ তিনি নিয়মিত বাজিয়েছেন এবং বাজিয়ে শুনিয়েছেন, গত তৈরি করে আমায় শুনিয়েছেন। সেইভাবে আমি তাকে জানালাম এই রাগটির কথা, আমার নতুন এই উদ্ভাবনের কথা, উদ্ভাবনী বলবো, যে তার নাম দিয়েছি আমি শিশির কণা। তিনি শিশির কণা, আজও তিনি আমাকে একটি গত বাজিয়ে পাঠিয়েছেন। তিনি একটা আশ্চর্য মানুষ, আশ্চর্য মানুষ, আশ্চর্য মানুষ। আজও তিনি পাঠিয়েছেন, গত 3 দিন ধরে কিন্তু তিনি সমানে আমায় একটা না একটা গত পাঠিয়ে যাচ্ছেন শিশির কণার আগে। তো যাই হোক মাননীয় বন্ধুরা, আমি শিশির কণা ধর চৌধুরী সম্পর্কে অত কিছু খবর রাখিনি। হরশঙ্কর বাজাচ্ছেন, আমি একটি বন্দিশ বানিয়েছি, একাধিক বন্দিশ বানিয়েছি। তার মধ্যে ঝুমরায়, বিলম্বিত ঝুমরায় একটি বন্দিশ বানিয়েছি, এছাড়া বানিয়েছি 3 তালে আর ঝাঁপ তালে। তো এরকম সময় আজও যখন আমরা শিশির কণায় রয়েছি, এমনি শিশির কণার আগে এবং বাজাচ্ছি, উনি বাজাচ্ছেন, আমি গাইছি, এরকম একটা সময় আমাকে হরশঙ্কর বন্ধুবর আমাকে একটা লেখা পাঠালেন। লেখাটি আমি আপনাদের পড়ে শোনাতে চাই। লেখাটি পেয়েই আমি আপনাদের সামনে এসেছি, বুঝতে পেরেছেন? লেখাটি উনি লিখছেন, মানে উনি আমায় পাঠাচ্ছেন লেখাটা। শিশির কণা বুঝিয়ে গেলেন বাঙালির সংস্কৃতি বলে আর কিছু নেই। শিশির কণা বুঝিয়ে গেলেন বাঙালির সংস্কৃতি বলে আর কিছু নেই। বাংলার সংস্কৃতি নিয়ে ইদানিং খুব লেখালেখি, কথা চালাচালি হচ্ছে চারদিকে। বাঙালির সংস্কৃতির বিপন্ন, বাঙালি ক্রমেই বাঙালি হয়ে যাচ্ছে, অনেক লোককে গভীর উদ্বেগের সঙ্গে বলতে শুনছি। কেন রে সংস্কৃতিকে বিপন্ন করছিস তোরা? কেন রে সংস্কৃতি বিপন্ন করছিস তোরা? কত দুশ্চিন্তার লোক এক কথায় এসে হাজির। ভালো ভালো বাংলা সংস্কৃতি নিয়ে চারদিকে মাথা ব্যথা। কিন্তু দিন 2 আগে একটা ঘটনা দেখে ভাবতে ইচ্ছে করে, বাঙালির সংস্কৃতি বলে আদৌ আছে কিছু? আমি নিশ্চিত আর নেই। যা ছিল নির্বাচনের হট্টমেলায় ফুলে ফুলে কাস্তে হাতে সব সাফ হয়ে গিয়েছে। যা পড়ে রয়েছে তা অতীতের কিছু জাবর কাটার ঘটনা। আমরা কেউই আর বাংলা সংস্কৃতি নিয়ে গলা ফাটানোর জায়গায় নেই। আমরা মনেই রাখি না আমাদের গর্ব। গলা পর্যন্ত রাজনীতির নোংরা জলে ডুবিয়ে সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। শুধু রাজনীতিকদের, বাইরের লোকদের দোষ দিয়ে লাভ কি? গত মঙ্গলবার সকালে নতুন দিল্লিতে, উনি লিখেছেন নয়াদিল্লিতে, মেয়ের বাড়িতে প্রয়াত হয়েছেন কিংবদন্তি বেহালা শিল্পী শিশির কণা ধর চৌধুরী। ভোটের গন্ধে গন্ধে হঠাৎই চারদিকে প্রচুর টিভির আবির্ভাব। এ একটা পার্টিকে তুলে ধরবে, ও আর একটার হয়ে পেছন থেকে খেলবে, সে করুক গে। কিন্তু সারাদিন কোথাও শিশির কণার মতো কিংবদন্তির চলে যাওয়ার খবর এক লাইনও দেখা গেল না, ওয়েবেও না, টিভিতেও না। নিজের গালে নিজেই একটা থাপ্পড় লাগে। তারপর ভাবি নিজের গালে নিজেরই একটা থাপ্পড় লাগে। তারপর ভাবি বাংলা চ্যানেল তো এখন গোটা রাজ্য আর দেশের খবর পাওয়া যায় না। ঘুরে ফিরে সারাদিন 2-3টে খবর। সন্ধে কলতলার তর্ক,
তারা না হয় শিশির কণাকে এখন ভাববে ঘাস ফুল বা পদ্ম ফুলের শিশির কণা। কেউ জানেন না এই নারী ছিলেন তরবারি, নতুন দিগন্ত এনে দেন বাঙালিকে। পরদিন কাগজ খুলে আরও বড় থাপ্পড় খাই। 6টা কাগজ উল্টে দেখি 4টে বাংলা কাগজে খবরটা নেই, একটা লাইনও না। একটা ইংরেজি কাগজেও নেই খবরটা। তারা শিশির কণাকে যোগ্য মনে করেননি। কলকাতার একটা বাংলা কাগজ ও একটা ইংরেজি কাগজ, শিলিগুড়ির উত্তরবঙ্গ সংবাদে খবরটা বেরিয়েছে। অন্য বাংলা কাগজে বা ওয়েবে সেদিন লাভলি মৈত্র, কৌশানী মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীদের নিয়ে লেখা ছিল অনেক। শিশির কণা একটা লাইনও দাবি করেন না। তার ভক্তকুল কি বাংলা থেকে লোপাট হয়ে গেলেন রাতারাতি? পরের দিন ফেসবুকে অনেকের হাহাকার দেখে তা মনে হলো না। আমরা দোষ দেব অবাঙালিদের, আমরা গালাগাল দেব গুটখা সংস্কৃতিকে, আমরি বাংলা ভাষা লেখা পাঞ্জাবি বা শাড়ি পরে ঘুরব, নারী দিবসে নারীদের অবমাননা নিয়ে লিখব, ভাষণ দেব, আর ভুলে যাব বেহালার ছড়ে প্রথম সুর তোলা ভারতীয় তরুণী শিশির কণাকে। এর চেয়ে দ্বিচারিতা আর কি হতে পারে? কে আপনি শিশির কণা? সময়ের তুলনায় অনেক আগে চলে এসেছিলেন বাংলায়। শিলংয়ে জন্ম, সেখানে থাকলেই পারতেন তো। ভূপেন হাজারিকার মতো উত্তর পূর্বাঞ্চলের রাজনীতির মুখ হয়ে উঠতেন। জুটে যেতে পারত ভারতরত্ন। এ রাজ্যকে ভালোবেসে আজীবন সল্ট লেকেই কাটিয়ে দিয়েছেন ওড়িশার গর্ব, সেখানকার সর্বকালের সেরা গায়িকা সুনন্দ পট্টনাগ। এখানে একটা জ্যোতিচিহ্নের একটু গোলমাল হয়ে গেছে, তাই এ রাজ্যকে ভালোবেসে আজীবন সল্ট লেকেই কাটিয়ে দিয়েছেন। ওড়িশার গর্ব, সেখানকার সর্বকালের সেরা গায়িকা সুনন্দা পট্টনাগ। ওড়িশার লোকেরা বারবার তাকে চেয়েও পাননি। কি পেয়েছেন সুনন্দা? বছরখানেক আগে অমৃতলোকে গিয়েছেন শিশির কণার মতো নিঃশব্দে, নীরবে। এখন কাগজে বা ওয়েবে বিশিষ্টদের প্রয়াণের খবর লেখার একটা নতুন ধারা দেখি। তার মৃত্যুর খবর 3 লাইন লিখেই লেখা হয়। প্রধানমন্ত্রী টুইটারে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করে লিখেছেন ... কিংবদন্তির কৃতিত্ব আসে পরে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা টুইট করলেই যেন প্রয়াতর গুরুত্ব বাড়ে। শিশির কণার জন্য ওদের দুজনের কেউই টুইট করেননি। সম্ভবত তাই অধিকাংশ সংবাদ মাধ্যমও জানতে পারেননি। এমন টুইট সম্ভবত সুনন্দারও জোটেনি, নবীন পট্টনায়ক করেছিলেন শুধু। নারীবাদ নিয়ে বাংলায় ইদানিং চুটিয়ে দারুণ লেখালেখি করেন যারা, দায় কিন্তু আপনাদেরও। শিশির কণা যা করে দেখিয়ে গিয়েছেন, ভারতের কোনো নারী তখনও ভাবেননি। নারী দিবসের 2 দিন পরে যে তিনি চলে গেলেন, বাঙালির অবহেলার ভেলায় ভেসে তাকে নিয়ে কি লিখলেন কেউ? লজ্জা বা অসম্মানটা শিশির কণার নয়, পুরো বাঙালির। আমাদের এখনকার স্বনামধন্য বাঙালি মেয়েদের, তারাও তো কেউ কিছু বললেন না। তারা কি শিশির কণার অবদান জানতেন না? তখন তো অধিকাংশ মেয়ে শুধু গাইতেন, তার হাতে যন্ত্র ধরিয়ে দেওয়ার মতো সাহস অভিভাবকদের ছিল না, কোনো মেয়েরও ছিল না। ভারতের এমন কোনো কনফারেন্স নেই যেখানে ডাক পাননি আলী আকবর, রবিশঙ্কর, অন্নপূর্ণা দেবী, ভিজি চোখের ছাত্রী। সর্ব অর্থে তিনি সর্বভারতীয় চরিত্র। আমেরিকায় শেখাতে গিয়েছেন আলী আকবর খানের স্কুলে, যার স্টাইলে স্বপন চৌধুরীর মতো বিশিষ্ট তবলিয়া খুঁজে পেতেন স্বয়ং অন্নপূর্ণা দেবীকে। আজকের কিংবদন্তি বেহালা বাজিয়ে এন রাজম কিন্তু শিশির কণার পরে প্রচারের আলোয় এসেছেন। শিশির কণার পরে যন্ত্রসঙ্গীতে সাড়া ফেলেছিলেন রবিশঙ্করের ছাত্রী জয়া বিশ্বাস। তাকেই কি মনে রেখেছি আমরা? এখানে অনেক ক্লাসিক্যাল শিল্পী প্রচার নিতে ওস্তাদ, একটু কিছু করলেই নিজের প্রচারের জন্য ফোন করেন মিডিয়ায়। তারাও কি জানাতে পারলেন না সবাইকে যে শিশির কণা নেই? শিশির কণা জীবন দিয়ে জানিয়ে গেলেন, আমরা বাঙালিরা সংস্কৃতির পান পেয়ালায় ডুবে আছি, কিন্তু আসল সংস্কৃতিকে পাঠিয়ে দিয়েছি বাংলার বাইরে, সপাটে। সংস্কৃতি শুধু টিভি চ্যানেলের কলতলার যুদ্ধে। এখানে এখন এসব বিস্মরণ অনিবার্য। অতীত ভুলে থাকা মানেই ধমক খাবেন, আপনি না বড্ড পুরনো হয়ে গিয়েছেন, নস্টালজিয়া ধুয়ে খেতে চান আম বাঙালির মতো। শিশির কণা সেই বিরল চরিত্র, নিজের জন্য কিছু বলেননি, করেই গিয়েছেন অসংখ্য সৃষ্টি। আজ রাজ্যে অনেকের বাড়িতে সরকারের দেয়া শাল উপচে পড়ে।
এতবার পেয়েছেন সরকারি পুরস্কার, শিশির কণার জন্য সরকার বা বিরোধীরা ভেবেছেন কিছু? কবার তাকে ডাকা হয়েছে পার্টিগুলোর সংবর্ধনা সভায়, যেখানে ভোটের জন্য অসংখ্য লোকদের পাল্লা করে ডাকা হয়েছে। এক পার্টি গাইছে টুম্পা, এক পার্টি ডাকছে গোখরো, এক পার্টি সিরিয়াল শুরু করা তরুণীকে ভোটে নিয়ে চলে যাচ্ছে। পাল্লা করে ফ্লপ অভিনেতা অভিনেত্রীদের ডাকা চলছে দুই ফুলের তরফে। শিশির কণা এদের কারো মা, মাসি, পিসি হলে প্রেসকে বলে কিছু পাবলিসিটি পাইয়ে দেওয়া যেত। এখন চুপ করে বসে থাকা। নিন্দুকে যা বলছে বলুক, তাতে তোমার কি আর আমার কি? এই বাজারে ফুল নিয়ে ভাবছে সবাই, এখানে শিশির কণাকে নিয়ে ভাববে কে? ফুলের গন্ধ পেলে টাকা পাবেন, শিশিরের গন্ধে টাকা ফাঁকা নেই। আপনিও যেমন দাদা লিখতে বসেছেন, কাজ নেই কোনো। চাঁদের কণা শিশির কণাকেই যখন এত সহজে ভুলে যাওয়া হলো, তাহলে বাংলা সংস্কৃতি নিয়ে এত বড় বড় কথার কি আছে? তবু শিশির কণাকে হয়তো মনে রেখে দেবেন অজস্র মধ্যবয়সী। আকাশবাণীতে অনেকবার বাজনা শুনেছেন যারা ছোটবেলায় এত চমৎকার নামের অন্য কোনো ক্লাসিক্যাল শিল্পীকে কেউ জানত না। শিশির কণাকে ভুলবে না কলকাতার অজস্র গানের ঘর, হল। তার বাজানো অজস্র রাগ মাথায় ঘুরঘুর করবে সেসব জায়গায়। পলাশ কাফি রাগটা খুব ভালো বাজাতেন শিশির কণা। এখন পলাশ শেষের সময়, সেই হারিয়ে যেতে বসা পলাশের দলও হয়তো মনে মনে বলবে, শিশির কণা আরও একটু স্বীকৃতি পেতে পারতেন এই বাংলায়। যে অপমান উপেক্ষা বাঙালি তার জন্য রাখল, তা একদিন উপচে পড়বেই বাঙালির জন্যেই। যিনি এটি লিখেছেন তার পক্ষে তো জানা সম্ভব না, কেনই বা জানবেন? তিনি তো আমাকেও চিনবেন না। তিনি জানবেন না যে ওইটি খবরটি পেয়েই আমি একটি রাগ সৃষ্টি করছিলাম, উদ্ভাবন করছিলাম, যার নাম রেখেছি শিশির কণা। আমি আমার গুরুস্থানীয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মহোদয়ের একটা নম্বর আমার কাছে আছে, তার কাছ থেকে পেয়েছি হোয়াটসঅ্যাপে। আমি মাঝে মাঝে কিছু রাগ তৈরি করে বা গান তৈরি করে তাকে পাঠাই, তিনিও দু একটা জিনিস আমায় পাঠিয়ে দেন রেকর্ডিং। এইভাবে আমি শিশির কণা রাগের যে বন্দিশ দুটো, একটা বোধহয় 3 তাল মধ্যগতি আর আরেকটা বিলম্বিত ঝুমরা, আমি তাকে পাঠিয়েছিলাম। এবং তার আগে আমার ভূমিকায় বলা ছিল শিশির কণা ধর চৌধুরী চলে গেছেন। এই খবরটা পেয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় মহাশয়া আমায় ফোন করেন, বোধহয় গতকাল না গত পরশু, এবং করে জিজ্ঞেস করেন শিশির নেই। আমি তো জানতেই পারলাম না। দুঃখ করলেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের বয়স তো আরও বেশি, দুঃখ করলেন। তারপর নানান কথা বললেন। অর্থাৎ দেখুন, সন্ধ্যা মুখোপাধ্যায়ও জানতে পারছেন না। আচ্ছা, একটা কথা মনে রাখা দরকার, যিনি লিখেছেন তিনি ঠিকই লিখেছেন, কিন্তু আবার এটাও ঠিক যে সঙ্গীতাচার্য পান্নালাল ঘোষকেও কিন্তু পশ্চিমবঙ্গ মনে রাখেনি। সঙ্গীতাচার্য পান্নালাল ঘোষ যখন বম্বের কাজ চুকিয়ে মাইহার হয়ে তারপরে কলকাতায় আসেন এখানকার ইন্ডাস্ট্রিতে একটু কাজ পাওয়ার জন্য, এখানকার ইন্ডাস্ট্রির দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। কারা সেগুলো করেছিলেন আমি তাদের দু একজনের নাম জানি, কিন্তু আমি সেটা বলবো না। তার কারণ আমি তো সরাসরি কিছু জানি না, আমিও তো লোকমুখে শোনা কথা শুনেছি, আমি তো সরাসরি জানি না, তাই না? কাজে আমি একজনের নাম যেমন জানি, যিনি নেতৃত্ব দিয়েছিলেন পান্নালাল ঘোষ মহাশয়কে আটকে দেয়, কিন্তু তার নাম আমি বলবো না, কারণ আমার হাতে কোনো প্রমাণ নেই। তাকে বাঁচিয়ে দিয়েছিলেন, তিনি না খেতে পেয়ে প্রায় মারা যাচ্ছিলেন। পান্নালাল ঘোষ বাঁশির ঈশ্বর, তিনি মারা যাচ্ছিলেন না খেতে পেয়ে। কেশকার সাহেব, যিনি 1952 থেকে 1962 সাল পর্যন্ত দুটি মেয়াদে ভারতের কেন্দ্রীয় সরকারের বেতার ও তথ্যমন্ত্রী ছিলেন, তিনি এই খবরটা পেয়ে, এই আশঙ্কার খবরটা, উদ্বেগের খবরটা পেয়ে তিনি কলকাতায় ছুটে আসেন এবং তিনি পান্নালাল বাবুকে ধরে দিল্লি নিয়ে যান এবং সেখানে আকাশবাণী দিল্লিতে একটা প্রযোজকের চাকরি দিয়েছিলেন। আমি কিন্তু যা পড়েছি তার ভিত্তিতে বলছি। এবং জাতীয় বাদ্যবৃন্দ তৈরি করে তার প্রথম কন্ডাক্টরের ভূমিকায় তার দায়িত্ব তাকে দিয়েছিলেন পান্নালাল ঘোষ মহাশয়কে। আমি শুনেছি এতই দুরবস্থা ছিল, আর্থিক দুরবস্থা, যে পান্নালাল বাবুর স্ত্রী তার অতিথিকে, কেশকার সাহেবকে, যিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, একটু চা খাওয়াবেন,
সেই উপায়ও তার ছিল না। তিনি পাশের বাড়ি থেকে একটু চিনি ধার করে এনেছিলেন, চিনি ছিল না তার ঘরে। তা কেশকার সাহেব যদি না থাকতেন তাহলে পান্নালাল ঘোষ থাকতেনই না। এবারে কথাটা হলো, পান্নালাল ঘোষের যখন শতবর্ষ হলো, আমি তখন ভারতের একজন এমপি, লোকসভার একজন সদস্য। আমি 3টি চিঠি লিখেছিলাম। আমি তখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী তাকে, যিনি স্পিকার তাকে লোকসভার, লিখেছিলাম বিরোধী দলীয় প্রধান যিনি মাননীয় সংসদ সদস্য শ্রীমতী সুষমা স্বরাজ তাকে। এই 3টি চিঠি আমি, আমার যিনি সেক্রেটারি ছিলেন দিল্লিতে, পার্লামেন্ট মানে এমপিদের সেক্রেটারি থাকেন, তা তিনি নিজে হাতে করে এ ঘর থেকে ও ঘরে দিয়ে এসছেন, এমন নয় যে ডাকে গেছি। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা স্ট্যাম্প হোক, অন্তত তার নামে একটা স্ট্যাম্প হোক, আর কিছু একটা অনুষ্ঠান হোক। কেউ কানেই তোলেনি। কারণ কে পান্নালাল ঘোষ? বাংলা তো মনে রাখেনি, কিন্তু রেখেছে কে? বাংলাদেশ মনে রেখেছে। বাংলাদেশ সরকার 3 দিন ধরে উদযাপন করেছিলেন পান্নালাল ঘোষের শতবর্ষ। কলকাতা থেকে কত শিল্পীকে তারা ওখানে নিয়ে গিয়েছিলেন নেমন্তন্ন করে, তারা ওখানে গান বাজনা করেছিলেন। কলকাতার শিল্পীরা কি করছিলেন? তারা মাননীয় যে সহনাগরিক এই লেখাটি লিখেছেন, তিনি পলিটিক্যাল পার্টিগুলোকে দোষ দিয়েছেন না। মূল দায়িত্বটা কার? শিল্পীদের। শিল্পীর সম্পর্কে, একজন শিল্পী সম্পর্কে কে ভাববেন আগে? কোন রাজনৈতিক দল? এটা কি তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম বা বিজেপির দায়িত্ব? কে ভাববেন? শিল্পীরা ভাববেন না? শিল্পীরা কি করছেন আজকে বাংলার, পশ্চিমবঙ্গের শিল্পীরা কি করছেন? এবারে এই কথাগুলোর জবাবটা কে দেবে? সমস্ত দায়িত্ব সব সময় শুধু পলিটিক্যাল দলগুলোকে দিলে চলবে না। আমি এটার সঙ্গে একমত নই। না, নিশ্চয়ই কিছুটা তো তা বটেই, একটা তো দায়িত্ব থাকেই। কিন্তু এখন ভোটের সময়, বিধানসভার ভোটের সময় হঠাৎ যে সব ব্যাপারে সবাই খুব সচেতন থাকবেন তা কিন্তু নাও হতে পারে। এটা খুব জরুরি একটা জায়গা যে শিল্পীর স্বার্থ দেখবেন শিল্পীর স্বার্থ শিল্পী দেখেননি বলেই তখন কেশকার সাহেব এসেছিলেন। কিন্তু তিনিও ছিলেন 52 থেকে 62। ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। খুব একটা ক্রিটিক্যাল সময় কেশকার সাহেব ছিলেন কেন্দ্রীয় বেতার ও তথ্যমন্ত্রী। এরকম তো সবাই হয় না। তার জন্য ওই ফিল্মি গানের মানে প্রসার রুখতে এবং দাপট রুখতে ভারতের আকাশবাণীতে হিন্দিতে সুগম সঙ্গীত, বাংলায় রম্যগীতি ইউনিট চালু হয় সম্পূর্ণ কেশকার সাহেবের উদ্যোগে। অনেক প্রযোজক নিয়োগ করা হয়, আমি তাদের নাম বলছি না। অসামান্য সমস্ত শিল্পী প্রযোজক হিসেবে যোগ দিয়েছিলেন কলকাতার স্টেশনে, যেমন আকাশবাণী কলকাতায়। নতুন স্টুডিও তৈরি হয়, নতুন যন্ত্রশিল্পীদের ভাড়া করা হয়, তাদের মাইনে দিয়ে রাখা হয়। সবটাই কেশকার সাহেব করেছিলেন। তিনিও কিন্তু একজন রাজনীতিক করেছিলেন। কাজে একজন রাজনীতিককে দোষ দেবার আগে কিন্তু 2-3 বার ভাবতে হবে অন্তত। এবারে বাকি শিল্পীরা কি করছিলেন? পান্নালাল ঘোষের ব্যাপারে আমি তৃণমূল কংগ্রেসের একজন টিকিটে জেতা একজন লোকসভার সদস্য ছিলাম। ধরে নিন আমি একজন রাজনীতিক, তা আমি তো একটা চিঠি দিয়েছিলাম। অন্য শিল্পীরা কি করছিলেন? এখানে তো ভাষী শিল্পী আরো আছেন, হরপ্রত সাহেব, চৌরাসিয়া সাহেব কি করছিলেন? প্রত্যেকে কি করছিলেন তখন? পান্নালাল ঘোষের শতবর্ষ তো উদযাপন হয়নি তো পশ্চিমবঙ্গে। এবারে মজা হচ্ছে, আমি দুই ব্যক্তিকে চিনি। একজনের নাম ডক্টর বিশ্বাস কুলকার্নি। তিনি এক বিজ্ঞানী এবং তিনি তার গুরু ছিলেন পান্নালাল ঘোষ। ডক্টর কুলকার্নি তিনি বাঁশি বাজান। এবং আরেকজনকে চিনি, তিনি আমার বন্ধু শ্রীমতী সর্বরী দাস।
ডক্টর কুলকার্নি, আমি পান্নালাল ঘোষের সেন্টেনারির সময় আমি তার দীপাবলি রাগটা আর চন্দ্রবলি রাগটার ওপরে আমি দুটো গান, দুটো খেয়াল বন্দিশ বানিয়ে আমি আমার এই অপটু আর আজকের এই বুড়ো বয়সে আমি গাওয়া, আমি আবার বিনয় করে যা বললি অনেক লোকে সেটা সিরিয়াসলি নেয়, তা আমি সেটা রেকর্ড করে আমি ইন্টারনেটে দিয়েছিলাম। সেইটা দেখতে পেয়ে শুনতে পেয়ে ডক্টর কুলকার্নি যোগাযোগ করেন এবং সর্বরী আমার বান্ধবী, তিনি এই মানে আচার্য পান্নালাল ঘোষের এই সৃষ্টি করা দুটি রাগের ওপরে বাঁধা বাংলা গান, মানে বাংলা খেয়াল গান শুনে তারও খুব ভাল লাগে। তিনিও ডক্টর কুলকার্নির সঙ্গে এবং সঙ্গে তার একটা পরিচয় তৈরি হয় এবং দুজনে মিলে প্রচণ্ড চেষ্টা করে আইসিসিআরের সাহায্যে তারা বম্বেতে আচার্য পান্নালাল ঘোষের একটা শতবর্ষ উদযাপন করতে পারেন। ডক্টর কুলকার্নি, যিনি অ্যাটমিক রিসার্চ সেন্টারে কাজ করেন, আর সর্বরী, যিনি অন্য কাজ করেন, সামাজিক কাজ করেন, কেমন, এবং চাকরি করেন, এরা দুজনে মিলে এই প্রচেষ্টা করে নিয়েছিলেন। এরা দুজনে মিলে লড়াই করে আইসিসিআরকে দিয়ে এই অনুষ্ঠানটি করান। এই অভাজনেরও সেখানে একটু ছোট্ট ডাক পড়েছিল, আমি গিয়েছিলাম গাইতে। আশ্চর্য। এবং সেইখানে একজন মাত্র শিল্পী, সিনিয়র শিল্পী, প্রায় 90 বছর মতন বয়স, তিনি বোধহয় আচার্য পান্নালাল ঘোষের ছাত্র ছিলেন, তিনি বাজিয়েছিলেন পান্নালাল ঘোষের তৈরি একটি রাগ। এছাড়া একজন শিল্পীও পান্নালাল ঘোষের সৃষ্টি করা কোনো রাগ বাজাননি। আমি নূপুর ধ্বনি রাগটা ওপরে একটা বাংলা গান গেয়েছিলাম গিটার বাজিয়ে মাটিতে বসে। আমার মনে আছে, সবাই তো পণ্ডিত আর ওস্তাদ আর বিদুষী। অ্যানাউন্সার সাহেব আমি বললেন যে স্যার আপনার নামের আগে কি বলবো? আমার নামের আগে বললেন কাঁচকলা। বলে হোয়াট, প্লিজ। বলে স্যার বাট কিন্তু আপনি তো আর্টিস্ট। কে বলেছে? বলে আপনি আর্টিস্ট না? পাগল হয়েছেন নাকি? তাহলে আপনি কি? আমি গিটার বাজিয়ে এমনি গান গাই। আর্টিস্ট তো এরা সমস্ত পণ্ডিত, ওস্তাদ, বিদুষী। একটা রাগও পান্নালাল ঘোষের তৈরি কেউ মানে একজন মাত্র বাজালেন, এক বৃদ্ধ প্রবীণ শিল্পী, আর কেউ কিন্তু গায়নি বা বাজায়নি। আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার নয়, আশ্চর্য ব্যাপার নয়। আমি বাংলায় খেয়াল গাইছি বলে যতজন আমায় গালাগাল করেন, কুৎসিততম ভাষায় আক্রমণ করেন, তাদের একজনও কি পান্নালাল ঘোষের একটি রাগও জানেন? একটি রাগ তারা গেয়েছেন? তারা খোঁজ করেছেন? তারা কোনো বন্দিশ তৈরি করিয়েছেন? নাকি সারাক্ষণ ইয়াদ পিয়া কি আয়ে গাইছেন? দেবী সরস্বতীর বরপুত্র বড় গোলাম আলী খান সাহেবের গাওয়া ওই অদ্ভুত গানটা, ঐতিহাসিক গানটা এখন সবাই গাইছে। ইয়াদ পিয়া কি আয়ে করে সবাই মিলে গাইছে। এটা আমাদের সংস্কৃতি। এটাও কি একটা রাজনৈতিক দল ঠিক করবে? সব কিছুর জন্য রাজনীতিকে দোষ দিয়ে লাভ নেই। শিল্পীর দায়িত্ব শিল্পী পালন করুন, রাজনীতিক তার দায়িত্ব পালন করুন। সারা পৃথিবীতে শিল্পী আছে, সবার পেছনে কি রাজনৈতিক দল ছুটছে? এটা তো হতে পারে না, এটা তো নয়। আমাদের এটা একটা অদ্ভুত জায়গায় তৈরি হয়েছে যে আমাদের একটা আক্রমণের একটা নন্দঘোষ তৈরি করেছি। কোনো না কোনো রাজনৈতিক দল যেন দায়ী সব কিছুর জন্য। না না, বরং তাদের কাছে গিয়ে দুটো কথা বললে কেউ কেউ কিছু সাহায্য করেন। বাকি শিল্পীরা কি করছেন? পণ্ডিত ও সাদার বিদুষীরা। আমি তো আপনাদের বলছি, আপনারা ভেবে দেখুন। আচ্ছা, এইখানে এই যে ভদ্রলোক লিখেছেন, একজনের কথা তিনি ভুলে গেছেন। আমার বাল্যকাল, আমার কৈশোরে শরণ রানী ছিলেন এক মহিলা সরোদ শিল্পী। তার কিন্তু দেশসুরা নাম ছিল। তিনি হয়তো শিশিরকণা ধর চৌধুরীর সমবয়সী বা তার চেয়ে একটু বড়ও হতে পারেন। তিনি কিন্তু একজন মহিলা সরোদ শিল্পী। তেমনি দক্ষিণ ভারতে আরও মহিলা বেহালা শিল্পী ছিলেন, কিন্তু শিশিরকণা ধর চৌধুরী খুব 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 জরুরি একটা জায়গার শিল্পী, একটা জরুরি যোগ মুহূর্তের শিল্পী। কিন্তু কে বলবে সেটা বলবে কে? এখানে তর্ক হয় যে রবিশঙ্কর
তার স্ত্রীর চেয়ে কত খারাপ বাজাতেন, এই নিয়ে লেখালেখি হয় ইন্টারনেটে। এত বড় ধৃষ্টতা, এত বড় ধৃষ্টতা যে রবিশঙ্কর, মানে আমরা এই কথাগুলো, মানে যারা সব মানে ঈশ্বর প্রতিম, কত বছর কি খাটনি খেটেছেন, খেটে তারা একটা কিছু করছেন। আমরা কত যে ইন্টারনেটে আর মানে নানা রকম ফেসবুক তার সময় লিখে দিই, ও রবিশঙ্কর দূর কিছু না, ও স্ত্রী যা বাজাতো ওকে বাজাতে দেয়নি। ছোটবেলার থেকে এই গালাগালগুলো সব শুনে আসছি, মিথ্যে কথাগুলো। এবারে কথাটা হলো যে আমাদের শিল্পীরা কি করছিলেন তখন, নাকি সেই বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের মতো সেই যে মানুষটি সকলের উপকার করতেন, তার যেদিন একটা বিপদ হলো কেউ এলেন না, কারুর বড় অসুখ তাই আসিতে পারিলেন না, কারুর বড় সুখ একটি নাতি হইয়াছে তাই আসিতে পারলেন না। তা আমাদের কলকাতার বাকি শিল্পীরা কি করছিলেন, পণ্ডিতরা, ওস্তাদরা, বিদুষীরা কি করছিলেন? যিনি শুধু রাজনৈতিক দলগুলোকে দোষ দিচ্ছেন, ঠিক কাজ করছেন কি? সব কাজ, সমস্ত দায়িত্ব হলো তাহলে নরেন্দ্র মোদী সাহেবের আর মমতা বন্দ্যোপাধ্যায় সাহেবার নাকি, আর সিপিএমের সূর্যকান্ত মিশ্রর, সব দায়িত্ব ওদের না? আর যারা শিল্পী বলে নিজেদের পরিচয় দেন, বড় বড় কলারটা তুলে সব জামদানি, সব নানা রকম সব মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক পোশাক পরে বসে, তারা কি করছিলেন? এবারে এই লোকটা যে একটা এবং তার উদ্ভাবন করা একটা রাগ, তার নাম শিশির কণা, সেটা কিন্তু হরশঙ্কর ভট্টাচার্য বাজাচ্ছেন। এখন পর্যন্ত অন্তত 5টি গদ তৈরি করেছেন। কেউ কি সেটা শুনবেন? একজনও শুনতে চান? আপনারাই বলুন। নাকি এবারে আমার নামে আবার গালাগাল দেবেন? এবারে আমি রাগ সৃষ্টি করছি বলে কতগুলো কৃমি সদৃশ কতগুলো তাদের ব্যক্তি বললে মানব জাতিকে অপমান করা হয়, ফেসবুকে আমার নামে গালাগাল দিচ্ছেন যে বাংলা খেয়াল হয় না, বাংলা খেয়ালের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আর রাগ ওইভাবে সৃষ্টি করা হয় না। তোর বাপ ঠিক করে দেবে না কিভাবে রাগ সৃষ্টি হয়। এবার আমি কিছু বলতে পারি না কেন? বললেই শহীদ হবে, বুঝলেন? কবির সমান ঠেঙিয়েছে বললে শহীদ। ওপাটার 5 কোটি মানুষ যদি মারেন তাহলে কিছু হয় না, কিন্তু আমি যদি একটা চড় মারি তাহলে শহীদ হবে, খড়ে খরচে নাম বেরোবে, তাহলে আমি কিছু বলতে পারি না। আজকের মানে কি কপাল যে শিশির কণা নামে রাগটি তৈরি করে আমি তার একটি বন্দিশ 3 তাল মধ্যলয় আর একটি বন্দিশ বিলম্বিত ঝুমরায় করে, মানে বাংলা খেয়াল আমি সন্ধ্যা মুখোপাধ্যায় মহোদয়কে পাঠালাম বলে তিনি জানতে পারলেন যে শিশির কণা নেই, এবং আমায় ফোন করলেন। সচরাচর ফোন করেন না, ফোন করে বললেন শিশির আর নেই, শিশির চলে গেছে। একটা কাগজে 2টো লাইন বেরোয় না, সারাক্ষণ এ ওর পেছনে লাগছে। কাজেই ভোট আসন্ন, বিধানসভার ভোট খুব জরুরি ভোট, প্রত্যেকেরই ভয়ঙ্কর স্টেক রয়েছে। এইখানে তবু পলিটিশিয়ানদের ব্যাপারটা বোঝা যায় যে তারা তাদের কাজকর্ম ছেড়ে হঠাৎ একজন প্রয়াত বেহালা শিল্পী, তিনি যত বড়ই তাকে নিয়ে ভীষণ চিন্তা করতে আরম্ভ করবেন। আমার মনে হয় ব্যাপারটা একটুখানি একটু ফারফেচড। কিন্তু যারা শিল্পী তারা কি করছিলেন, যারা শিল্পী তারা কি করছিলেন? লজ্জা করছেন আপনাদের? কোথায় আমার নামে গাল দেন। আচ্ছা, অনেক শিল্পীকে আমি আমার ওই বাংলা খেয়াল পাঠাই, একটা কথা বলে না কেউ, কেন আমি তো গড়িয়াহাটার মোড়, এবার গেয়ে দেখ না শালা। আমার গাওয়া আধুনিক গানগুলো আসুন, পণ্ডিত এবং ওস্তাদরা এবং বিদুষীরা একবার গান, আমি পয়সা দেব, গেয়ে দেখান কেমন। ধরেই নিয়েছেন না যে আমি কিছু পারি না, শুনে দেখুন না। এবারে বাকি যারা আছেন, ইনি যেটা লিখেছেন, ইনি কি শুনতে আগ্রহী, নাকি তিনিও মনে করেন ও তো গড়িয়াহাটার মোড়, পেটকাঠি চাঁদিয়াল, এই পেটকাঠি চাঁদিয়ালটা একবার হোক না,
আমি ৭৩-এ ওইটা চালাই, চলি দেখান পণ্ডিত আর ওস্তাদ আর বিদুষীরা। কাজে শিশির কণাকে নিয়ে কিছু বলার হক রাখার কথা এবং দায়িত্ব থাকার কথা শিল্পীদের, সরকারের না। এক, রাজনীতিকদের তো নয়, রাজনৈতিক দলগুলিরও না। যতই তৃণমূল আর সিপিএম আর বিজেপি বা সমাজবাদী পার্টির নামে বলুন, এটা তাদের মূল দায়িত্ব না। এই দায়িত্বটা শিল্পীদের, বাংলার শিল্পীদের, কথায় কথায় যারা কালচার লেখেন তাদের, সাহিত্যিকদের, লেখকদের, সাংবাদিকদের। সেই দায়িত্ব তারা পালন করেছেন, করেননি। উল্টে এবার আমার তৈরি শিশির কণার রাগটা নিয়ে ঠাট্টা করতে ছাড়বেন না। গাইবেন একবার, দেখবেন হরশঙ্কর অন্তত বাজিয়েছেন, বাজাচ্ছেন। আমায় হরশঙ্কর এই লেখাটি পাঠিয়েছেন বলে আমি এটা আপনাদের সামনে পড়ে শোনালাম এবং আমার যা সৎ অভিব্যক্তি সেগুলো প্রকাশ করলাম। এবারে আপনারা যা ইচ্ছে তাই বলুন, আমার নামে মামলা করুন, কি করুন, সে যা ইচ্ছে তাই করুন গিয়ে। কিন্তু এইটা যেন আমরা আর না ভাবি যে একজন শিল্পীকে নিয়ে ভাবা, যে হোক, সমস্ত দায়িত্ব রাজনৈতিক দলগুলোর না। ব্যক্তির দায়িত্ব আছে, ব্যক্তির দায়িত্ব আছে, শিল্পীর দায়িত্ব আছে। শিল্পীর জন্য শিল্পীর দায়িত্ব। কোথায় তারা? সব কিছুতে আমরা সূর্যকান্ত মিশ্রকে ডেকে আনবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে আনবো, সব কিছুতে আমরা দিলীপ ঘোষকে ডেকে আনবো, অথবা তথাগত রায়কে আর নরেন্দ্র মোদী সাহেবকে। সব কিছুতে আমাদের কোনো দায়িত্ব নেই। মাননীয় বন্ধুরা, আমি এখন বিদায় নেব। হ্যাঁ, আপনারা ভালো থাকুন সকলে। শিশির কণারা আসেন, চলে যান। আমি নিজে পান্নালাল ঘোষের জন্ম শতবর্ষের সময় 3টি চিঠি দিয়েছি, কেউ পড়েনি। ঠিক যেমন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 150 বছর পূর্তিতে আবার এই বান্দা ওই 3টি চিঠি দিয়েছিল, প্রধানমন্ত্রীকে, বিরোধী দলীয় নেতাকে পার্লামেন্টে, লোকসভায়, এবং লোকসভার স্পিকার সাহেবাকে। একটা উত্তর দেননি কেউ, এবং তারা কেউ বলতে পারবেন না সেটা তারা পাননি। আমার সেক্রেটারি তাদের ঘরে গিয়ে গিয়ে চিঠিগুলো দিচ্ছেন, কারণ আমরা তো একই পার্লামেন্টেই তো রয়েছি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে আমি অপেক্ষা করছি এই সকালবেলা সেশন খোলার সময় লোকসভার স্পিকার বলবেন আজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 150তম জন্মদিন। তাঁর লেখা অটোবায়োগ্রাফি অফ এ বেঙ্গলি কেমিস্ট বইটার তার ভূমিকা লিখে দিয়েছিলেন জওহরলাল নেহেরু। তিনি লিখে দিয়েছিলেন আজকে তরুণদের এই বইটা পড়া দরকার। আমিও মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় লোকসভা স্পিকারকে এটা বলেছিলাম যে এই বইটার আবার পাবলিশ করুন, এই বইটা আবার বেরোক। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এই বইটা অটোবায়োগ্রাফি অফ এ বেঙ্গলি কেমিস্ট আবার আপনারা পাবলিশ করুন, একটা সুলভ সংস্করণ বের করুন যাতে দেশের সব তরুণ তরুণী পড়তে পারেন। বার্তাও দেননি। সেই চিঠিগুলো কি খুঁজে পাওয়া যাবে? না। এবারে শুনুন, আমি দেখছি কেউ কিছু বলল না, স্পিকারও কিছু বললেন না। প্রথম রিসেসেই আমি গিয়ে স্পিকার সাহেবের সঙ্গে দেখা করলাম। ঠিক বললেন না। উনি আমায় বললেন, আপনি আমায় কাল মনে করিয়ে দিলেন না কেন? আপনাকে আমি চিঠি দিয়েছি 3টে, আপনাকে, প্রধানমন্ত্রীকে, বিরোধী দলীয় নেতাকে। আপনার একটা অফিস নেই? আমায় মনে করিয়ে দিতে হবে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 150 বছর জন্মদিন, 150 বছর হচ্ছে, আপনাকে আগের দিন এসে মনে করিয়ে দিতে হবে এই আমার দেশ? হ্যাঁ,
আপনারা বলুন, আপনারা বলুন। কথায় কথায় তো আমার নামে খিস্তি করে আর কিছু রাখেন না। কখনো এই মশলা, কখনো থালা ফাঁসি দে, কখনো একটা একটা এইটুকু একটা বেঁটে একটা পদ্মকার সে আমি নিয়ে ঠাট্টা করে আমার, কখনো একটা বজ্রবাটুল গায়ক সে আমাকে নিয়ে ঠাট্টা করে বাংলা খেয়াল, এরপর কাশ্মীরি গজল শুনব। এটা হচ্ছে বাঙালি শিল্পী। এটা কিন্তু কোনো রাজনৈতিক নেতা করেননি। আমাকে অপমান, দিনের পর দিন আমার শিল্পের জন্য অপমান আমায় বিজেপিও করেনি, তৃণমূলও করেনি, সিপিএম এর নেতাও করেনি, করেছে শিল্পীরা, করেছে লেখকরা। তাদের দায়িত্ব। কোন রাজনৈতিক দলের দায়িত্ব প্রধানত তাদের দায়িত্ব নয়। শিশির কণা ধর চৌধুরী প্রয়াত, আসুন তার কথা মনে করি, একটা সভা করি বা কিছু, এটা তাদের দায়িত্ব প্রধানত নয়, হতে পারে না। পৃথিবীতে বহু শিল্পী আসেন এবং মারা যান একদিন, তার জন্য সমস্ত রাজনৈতিক দল ছোটে না। এটা শিল্পীদের দায়িত্ব, তারা সে দায়িত্ব পালন করেন এবং করবেনও না। কারণ ওর মধ্যে তো হচ্ছে লবি চলছে, তো সারাক্ষণ লবিবাজি, সবাই লবি করছে। কে কোনটা কি করবে, কোনটা করবে না, কে কোনটা হবে, হবে না, এটা জানি হবে না। কোবরের সমানটা আবার ঢুকেছে, ওটাকে ধর, মার। বাংলা খেলের নিন্দে কর, বল। এন রাগ হয় না, রাগ হতে গেলে অনেক কিছু হতে হয়। কি হতে হয় সেটা বল তুই। আমি ক্রুদ্ধ, বেশ করছি, আমি ক্রুদ্ধ। তার কারণ আমি গান বাজনা করে থাকি এবং আমি পান্নালাল ঘোষকে মনে রেখেছি। তার সৃষ্টি করা অন্তত 3-4টি রাগের ওপর আমার খেয়াল বন্দিশ আছে বাংলা। আপনাদের কারণ নেই, কেউ করেনি, একজনও না। এত বড় বড় সব শিল্পী এসছেন, গায়ক এসছেন, তাদের সঙ্গে পান্নালাল ঘোষ এমনকি বাঁশি বাজিয়েছিলেন কারুর সঙ্গে, আমি নাম করছি না, কারণ তাদের পরিবার আমার নামে মামলা করবেন। একজনও একটা রাগের উপর একটা বন্দিশ বানিয়েছেন বা একটা গান, ধরুন আধুনিক গান, না। কিন্তু মহারাষ্ট্রের দিকে তাকান, আপনি ইন্টারনেটে যান, দেখবেন আচার্য পান্নালাল ঘোষের তৈরি দীপাবলি রাগের উপর গান গাইছেন দুজন গান গেয়েছেন দীপাবলির। তারা বন্দিশ বানিয়ে নিয়েছেন। বাঙালি বানিয়ে, বাংলায় বন্দিশ এই লোকটা করছে, এর কিছু জানে না, না? এবার সামনে আয় না মঞ্চে। শুধু শিশির কণা নন, শুধু শিশির কণা ধর চৌধুরী নন, আমরা এই রকম। আমি শুনেছি গুজরাট, সম্ভবত গুজরাটের স্কুল পাঠ্য বইতে আচার্য পান্নালাল ঘোষ সম্পর্কে লেখা আছে। তার সম্পর্কে লেখা আছে, আমি দেখেছি তার ফটো কপি। আমাদের বাংলায় আছে, নেই। কেউ করেছে না। এটা কেন কি ইয়েদের দোষ, সব পলিটিক্যাল পার্টির দোষ। পান্নালাল ঘোষ বা পান্নালাল ঘোষের মতো শিল্পীদের বা সঙ্গীত শিল্পীদের স্বার্থ নিয়ে কারা এগোবেন? সঙ্গীত শিল্পীরা এগোবেন। বড়জোর কিছু লেখকরা এগোতে পারেন, ছবির নির্মাতারা এগোতে পারেন, তারা এগোতে পারেন, কবিরা এগোতে পারেন, বা পারফর্মার এগোতে পারেন, নৃত্যশিল্পীরা এগোতে পারেন। কি বলবেন? কাছেই যে মাননীয় বন্ধু এইটি লিখেছেন, তিনি যন্ত্রণা থেকেই লিখেছেন। তিনি তার সৎ পবিত্র ক্রোধ এবং ব্যথা থেকে লিখেছেন। তাকে আমি প্রণাম জানাই। কিন্তু আমার শুধু তার কাছে এটাই বলার, এবং হরশঙ্করকে প্রণাম জানাই, তিনি আমায় এটা পাঠিয়েছেন বলে আমি আপনাদের সামনে এটা পড়ে শোনাতে পারলাম। কিন্তু এটাও সেই সঙ্গে বলবো, অনুগ্রহ করে ভেবে দেখুন, মূল দায়িত্বটা কিন্তু শিল্পীদের ছিল। আমার কথা আপনাকে বলতে হবে না যে শিশির কণা একটা রাগ তৈরি করছে, ওটা বলতে হবে না। তো লবির চোটে অন্ধকার হয়ে যাবে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আদৌ বাংলা খেয়াল কথাটা স্বীকৃতি পাচ্ছে। তিনি যদি না থাকতেন কোথায় যেত এই কথাটা? সত্যকিঙ্কর বাবুর আমল থেকে চলেছে, কোনোদিন কেউ সিরিয়াসলি ভাবেনি। মাননীয় বন্ধু যিনি এটা লিখেছেন, মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এইটা করতে পেরেছেন।
তিনি আজকের বাংলার সেই মানুষ যিনি বাংলা খেয়ালকে সম্মান দিয়েছেন, এবং তার অন্তত উৎসাহে সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত নিশ্চয়ই তার একার নয়, একটা কমিটি আছে, একটা পর্ষদ আছে, কিন্তু তার উৎসাহে আজকের রাজ্য সঙ্গীত একাডেমিতে একটা দীর্ঘমেয়াদী বাংলা খেয়ালের উপর শিক্ষাক্রম শুরু হয়েছে। তিনি কিন্তু একজন 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 রাজনীতিক, তিনি কোনো শিল্পী নন। একজন শিল্পীও জানতে চেয়েছেন এখানে কি হয়, না হয় আমি গালাগাল দেবার জন্যই না হয় আসতেন। যে প্রায় 30 জন ছেলে মেয়ে তারা শিখতে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কত দূর দূর থেকে, কিছু না না তারা সমস্ত কিছু কলকাতার কত দামি দামি স্কুলে। হ্যাঁ, কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেবেন না, কোনো রাজনীতিককে আগে দোষ দেবেন না, শিল্পীরা দায়ী। তারা করুন, তাদের দায়িত্ব তারা পালন করুন। রাজনীতিকরা তাদের দায়িত্ব পালন করছেন তাদের তাদের ক্ষেত্রে। অনুগ্রহ করে ঠাট্টা তামাশাগুলো বন্ধ করুন। আর এই শিল্পীদের পণ্ডিত, ওস্তাদ আর বিদুষীদের খবর নেন, তাদের জিজ্ঞেস করুন শিশির কণার নাম কেন নেই। অনেকদিন পর আমি ক্রুদ্ধ, অনেকদিন পর গালাগাল খেয়ে খেয়ে একটা এইটুকু বাচ্চা ছেলে পুটুং পুটুং করে তবলা তরঙ্গ নাকি বাজায়। আমি একটা রাগ তৈরি করেছি, উদ্ভাবন করেছি, আহির বৈরাগীতার নাম দিয়েছি। এই রাগটি কিন্তু ভ্রমর বর্ষিণী বা এরম ধরনের নামে কর্ণাটিক সঙ্গীতে আছে, হিন্দুস্তানি সঙ্গীতে এটা নেই। কেমন? এবারে আমি এটা আমাকে শ্রীমতী স্বপ্না মণ্ডল আমায় তার বইপত্র ঘেঁটে বলেছেন, আমি সেটা গেয়েছি, একটা বন্দিশ তৈরি করে, একটা বিলম্বিত এবং মধ্যলয়ের বন্দিশ তৈরি করে আমি সেটা গেয়েছি এবং ফেসবুকে দিয়েছি। একটা এইটুকু ছোকরা সে তবলা আমাকে বললো যে আমার আপনার পায়ে পড়িয়ে আমাকে দেবেন বাজাতে। আমি নিশ্চয়ই, ঠিক করে শিখে নিয়ে বাজান। তিনি বাজালেন, বাজিয়ে এবার আমার নামে গালাগাল দিচ্ছেন, বলছেন ওই ডাক্তার তাঁর তৈরি। আপনারা ভাবতে পারছেন এ কিন্তু একদিন নাম শিল্পী হবে। অলরেডি নিজেকে শিল্পী মনে করছে, 21, 22, 23 বছর বয়স। আমার পায়ে ধরে একটা জিনিস শিখে বলছে ওটা নাকি একদিন তো ওর মাথায় এসছিল, ধৈবতটা ঢুকে পড়েছিল বৈরাগীতে। বৈরাগী রাগটা জানেন উনি। এ হচ্ছে বাংলার প্রজন্ম, নব্য প্রজন্ম। এবং তার সঙ্গে সঙ্গে আরো 14টা শেয়াল হুক্কা হুয়া করতে আরম্ভ করে দিল। এই তো হচ্ছে আমাদের শিল্পী। কই আমার নামে খিস্তি করলেন, শিশির কণাকে মনে নামটাই তো জানে না। উনি কি যন্ত্র বাজাতেন কজন জানেন? ঘেন্না, 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 গা ঘিন ঘিন করে। অনুগ্রহ করে রাজনীতিকদের নামে অন্য সব কিছু বলুন, এইটা বলবেন না। এই দায়িত্বটা শিল্পীদের, রাজনীতিকদের না। আমার ধারণা, আমি এই জীবনে যে কজন রাজনীতিকের সঙ্গে আমার পরিচয় হয়েছে তাদের গিয়ে যদি এই কথাগুলো বলতাম, তারা কিন্তু তবু শুনতেন। তারা কি করতে পারতেন কথা আমি জানি না, তারা কিন্তু শুনতেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতটুকু বলেছি তিনি কিন্তু শুনেছেন অন্তত, আমাকে অসম্মান করেননি শিল্পী আর পণ্ডিত আর ওস্তাদের মতো। ঠিক অনুগ্রহ করে আপনারা শিশির কণাধর চৌধুরীর বাজনা শুনুন। সকলের চললাম, ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, ভালো থাকুন।